হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি সপ্তম শ্রেণীর অতীত ঐতিহ্য ইতিহাস বইয়ের ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই তৃতীয় অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের কিছুটা অংশ আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, অনুশীলনের প্রশ্ন উত্তর অলরেডি আমি চ্যানেলে শেয়ার করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। সপ্তম শ্রেণীর ইতিহাস ভূগোলের প্রতিটা অধ্যায়ে আমি প্রশ্ন উত্তরও চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আমি আজকে এই অধ্যায়টা আলোচনা করব এবং সঙ্গে বইয়ের ভেতরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি 32 পেজে নালন্দা পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজকে আমি 34 পেজে এই বিক্রমশীল থেকে শুরু করব। খ্রিস্টীয় 5ম শতকে যেমন গুপ্ত সম্রাটের আমলে বিহারে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল, সেই রকমই পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় 8ম শতকে মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বিক্রমশীল মহাবিহার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে পরবর্তী 500 বছর এটি টিকেছিল। তাহলে কত বছর এই বিক্রমশীল মহাবিহার টিকেছিল বা অস্তিত্ব কতদিন ছিল? 500 বছর। এই মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা এবং শিক্ষার জন্য 100-র বেশি আচার্য ছিলেন। সেখানে পড়ানোর জন্য ছাত্ররা আসতো। এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয় পড়ানো হতো। তাহলে এখানে শিক্ষার জন্য 100-র বেশি আচার্য ছিলেন এবং সেখানে পড়ানোর জন্য ছাত্ররা আসতো। কোন কোন বিষয় এখানে পড়ানো হতো? এখানে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন প্রভৃতি বিষয় পড়ানো হতো। সর্বোচ্চ 3000 ছাত্র এখানে পড়তো এবং বিনা খরচে তাদের শিক্ষার ব্যবস্থা ছিল। কতজন ছাত্র এখানে পড়াশোনা করত? সর্বোচ্চ 3000 ছাত্র। আর এখানে ছাত্ররা বিনা খরচেই পড়াশোনা করত। এখানেও প্রবেশিকা পরীক্ষা দিয়ে ছাত্রদের ভর্তি হতে হতো। শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। বিক্রমশীল ছিল বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটা বড় কেন্দ্র। এর গ্রন্থাগারে ছিল বহু মূল্যবান পাণ্ডুলিপি। এখানে ছাত্রদের প্রবেশিকা পরীক্ষা দিয়ে ভর্তি হতে হতো এবং শিক্ষা শেষে তাদের উপাধি প্রদান করা হতো। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ ছিলেন এই মহাবিহারের অন্যতম একজন মহাচার্য। তাহলে বিক্রমশীল মহাবিহারের একজন মহাচার্যের নাম লেখো। এটা যদি শর্ট কোশ্চেন হিসেবে আসে তাহলে উত্তরটা হবে দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ। এই মহাবিহারকেও 3ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানকারীরা ধ্বংস করেছিল। তাহলে নালন্দার মতো বিক্রমশীল মহাবিহারকেও 3ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানকারীরা ধ্বংস করেছিল। পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই রীতির পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলে স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার এবং মন্দির। তবে প্রকৃতির কোপে এবং মানুষের রোষে সেই স্থাপত্যের আর বিশেষ কিছু নেই। তাহলে পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। আর পাল আমলে স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার এবং মন্দির। কিন্তু নানান রকম প্রাকৃতিক দুর্যোগের ফলে এবং মানুষের রোষে সেই স্থাপত্যের আর কোনো সেরকম চিহ্ন নেই বা বিশেষ কিছু নিদর্শন পাওয়া যায় না এখন আর। প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। বিশেষ করে বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিল। এগুলো প্রথমে দেখতে ছিল গোলাকার, পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে। তাহলে প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। তারা স্তূপ তৈরি করত। বিশেষ করে বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিল। এগুলো প্রথমে দেখতে ছিল গোলাকার এবং পরে ছিল মোচার খোলার মতো শঙ্কু আকৃতির। পাল রাজত্বে তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল। বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর গ্রামে, রাজশাহীর পাহাড়পুরে, চট্টগ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। তবে স্তূপ নির্মাণে বাংলায় কোনো মৌলিক ভাবনার বিকাশ লক্ষ্য করা যায়নি। বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাহাড়পুরের সোমপুরী বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। মন্দিরের মধ্যে সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য বিহার। চারকোনা এই মন্দিরে গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ ইত্যাদি ছিল। মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট এবং কাদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল। তাহলে পাল রাজত্বে তৈরি স্তূপগুলো কেমন ছিল? শিখরের মতো দেখতে ছিল। এখনকার যে বাংলাদেশ ঢাকা জেলার আশরাফপুর গ্রাম, রাজশাহী, পাহাড়পুর, চট্টগ্রাম,
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে এই বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। আর এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান আর বৌদ্ধ জ্ঞান চর্চার কেন্দ্র। আর পাহাড়পুরের সোমপুরি বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। তাহলে মন্দিরের মধ্যে সোমপুরি বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য বিহার, আর পাহাড়পুরের সোমপুরি বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। চারকোনা এই মন্দিরে ছিল গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ ইত্যাদি। আর মন্দির নির্মাণের জন্য স্থায়ী পোড়ামাটির ইট এবং কাদার গাঁথনি ব্যবহার করা হয়েছিল। তাহলে তখনকার দিনের বিহারগুলি কেমন দেখতে ছিল এবং মন্দির কিভাবে নির্মিত হয়েছিল এগুলো যদি শর্ট কোশ্চেন হিসেবে আসে, এই মন্দিরে কি কি ছিল আর কি ব্যবহার করা হয়েছিল এখান থেকে এই পর্যন্ত তোমরা মার্ক করে নাও। এর পরের পেজে চলে আসো। পাল আমলে ভাস্কর্যগুলি ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। পাহাড়পুর প্রত্নক্ষেত্রে এর সবচেয়ে ভালো নিদর্শন পাওয়া যায়। এখানে মূল মন্দিরের গায়ে পাথরের ফলক রয়েছে, যার মধ্যে স্থানীয় রীতির প্রভাব স্পষ্ট। ফলকগুলিতে রাধাকৃষ্ণ, যমুনা, বলরাম, শিব, বুদ্ধ, অবলোকিতেশ্বরের মূর্তি আছে। এই দেবদেবীর মধ্যে ব্রাহ্মণ্য ঐতিহ্যের প্রভাব অনেক বেশি। পাল রাজারা নিজেরা বৌদ্ধ হলেও বৌদ্ধ এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি উভয়ের পৃষ্ঠপোষণা করতেন। ভাস্কর্যের মধ্যে পোড়ামাটির শিল্প সামগ্রীও ছিল। এগুলি ছিল স্থানীয় লোকায়ত শিল্পের প্রতীক। এগুলিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সমাজ জীবন, ধর্ম বিশ্বাস ইত্যাদি ফুটে উঠেছে। তাহলে পাল আমলে যেসব ভাস্কর্যগুলি দেখা যায় সেগুলি ছিল এই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। পাহাড়পুর প্রত্নক্ষেত্রে এর সবচেয়ে ভালো নিদর্শন পাওয়া যায়। তাহলে এখানে মূল মন্দিরের গায়ে পাথরের ফলক রয়েছে এবং এই ফলকগুলিতে রাধাকৃষ্ণ, যমুনা, বলরাম, শিব, বুদ্ধ, অবলোকিতেশ্বরের মূর্তি আছে। পাল রাজারা নিজেরা বৌদ্ধ হলেও বৌদ্ধ এবং ব্রাহ্মণ্য সংস্কৃতি উভয়ের পৃষ্ঠপোষণা করতেন। আর ভাস্কর্যের মধ্যে পোড়ামাটির শিল্প সামগ্রীও ছিল। আর এগুলিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সমাজ জীবন, ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটে উঠেছে। ভাস্কর্যের মধ্যে পোড়ামাটির শিল্প সামগ্রী ছিল এবং এখানে শিল্পের প্রতীক হিসাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সমাজ জীবন, ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছিল বা ফুটে উঠেছিল। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকের আগে আঁকা কোনো ছবি আজ আর পাওয়া যায় না। যে ছবিগুলি পাওয়া গেছে সেগুলো বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপি অলঙ্করণ করার জন্য আঁকা হয়েছিল। এই ছবিগুলি আকারে ছোট, কিন্তু এগুলি পরের যুগের অনুচিত্রের মিনিয়েচারের মতো সূক্ষ্ম রেখাময় নয়, বরং এগুলির সঙ্গে প্রাচীর গাত্রে আঁকা ছবির মিল আছে। তাহলে খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকের আগে কোনো আঁকা ছবি আজকে আর পাওয়া যায় না। যে ছবিগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপি অলঙ্করণ করার জন্য আঁকা হয়েছিল। আর এই ছবিগুলো আকারে ছোট, কিন্তু পরের যুগে অনুচিত্র বা মিনিয়েচারের মতো সূক্ষ্ম রেখাময় নয়। আর এইসব ছবিগুলির সাথে প্রাচীর গাত্রে আঁকা ছবির মিল আছে, মানে দেওয়ালের গায়ে যেসব আঁকা ছবি ছিল সেগুলোর সাথে এই মিনিয়েচারের একটা মিল আছে। এর পরের পেজে দেখো, পাল যুগে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে বরেন্দ্রভূমির ধীমান এবং তার ছেলে বিটপাল ছিলেন প্রসিদ্ধ শিল্পী। তারা ধাতব শিল্পে, ভাস্কর্য এবং চিত্রশিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। তাহলে পাল যুগে মানে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে বরেন্দ্রভূমি ধীমান এবং তার ছেলে বিটপাল ছিলেন প্রসিদ্ধ শিল্পী এবং তারা ধাতব শিল্পে, ভাস্কর্য এবং চিত্রশিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। সেন রাজাদের আমলে স্থানীয় গ্রাম শাসন ব্যবস্থায় অবনতি ঘটেছিল। স্থানীয় জনসাধারণের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগ শিথিল হয়ে এসেছিল। রাষ্ট্র অসংখ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল। সেন আমলের লেখগুলিতে রাজ্ঞী বা রাজমহিষীদের উল্লেখ আছে, অর্থাৎ রাজ পরিবারের মহিলাদের গুরুত্ব বেড়েছিল। তাহলে সেন আমলে স্থানীয় গ্রাম শাসন ব্যবস্থার অবনতি ঘটেছিল এবং রাষ্ট্রের স্থানীয় জনসাধারণের সঙ্গে রাষ্ট্রের একটা যোগাযোগ যে ছিল সেটা শিথিল হয়ে এসেছিল এবং রাষ্ট্রগুলো অসংখ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল। এবং সেন আমলে যে লেখগুলো আছে সেগুলোতে রাজ্ঞী বা রাজমহিষীদের উল্লেখ পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে রাজ পরিবারে মহিলাদের গুরুত্ব ছিল। সমাজে সাধারণ মানুষের জীবন মোটামুটি ছিল সচ্ছল, তবে ভূমিহীন ব্যক্তি ও শ্রমিকদের আর্থিক অবস্থা ভালো ছিল না। এর প্রমাণ আছে সে যুগের সাহিত্যে। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর, অনমনীয় হয়ে পড়েছিল। তাহলে সেখানকার মানুষের জীবন মোটামুটি সচ্ছল ছিল। যাদের কোনো জমি জায়গা ছিল না সেই ধরনের ব্যক্তিরা এবং শ্রমিকদের আর্থিক অবস্থা ভালো ছিল না। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর, অনমনীয় হয়ে পড়েছিল। পাল যুগের মতো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার ঘটেনি। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল।
ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব, বিষ্ণুর পুজো করা হতো। সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিল বৈষ্ণব, তবে তার পূর্বসূরীরা ছিল শৈব। তাহলে পাল যুগের মতো সেন যুগে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার অতটা ঘটেনি। সেন রাজারা ব্রাহ্মণ ধর্মকেই প্রাধান্য দিতেন এবং ব্রাহ্মণ ধর্মের মধ্যে ছিল বৈদিক ধর্ম আর পৌরাণিক ধর্ম, এই দুই ধর্মের মিশ্রণ ঘটেছিল। তারা ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব, বিষ্ণুর পুজো করতেন। সেন রাজাদের মধ্যে হচ্ছে লক্ষণ সেন, তিনি ছিলেন বৈষ্ণব এবং তার পূর্বসূরীরা ছিল শৈব। বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা আগেকার যুগের মতো সুযোগ সুবিধা পেত না। ব্রাহ্মণরাই সমাজপতি হিসেবে সুবিধা ভোগ করত। আবার ব্রাহ্মণদের মধ্যে একাধিক উপবিভাগ ছিল। অব্রাহ্মণদের সবাইকে শঙ্কর বা শূদ্র হিসাবে ধরা হতো। ব্রাহ্মণরা অব্রাহ্মণদের কাজ করতে পারত, কিন্তু অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজগুলি করতে পারত না। এছাড়া সেন আমলে আদিবাসী উপজাতির মানুষদের কথা জানা যায়। তাহলে সেন যুগে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও কিন্তু বৌদ্ধরা আগের যুগের মতো সুযোগ সুবিধা সেরমভাবে পেত না। যেহেতু ব্রাহ্মণদের প্রাধান্য বেশি ছিল, তাই জন্য তারা বেশি সুযোগ সুবিধা ভোগ করত। আবার ব্রাহ্মণদের মধ্যে একাধিক উপবিভাগ ছিল, যেমন অব্রাহ্মণদের বলা হতো শূদ্র বা শঙ্কর, আর ব্রাহ্মণরা অব্রাহ্মণদের কাজ করতে পারত, কিন্তু অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজগুলো করতে পারত না। আর সেন আমলে আদিবাসী উপজাতি মানুষদের কথাও জানা যায়। এর পরের পেজে চলে আসো। সেন যুগে লক্ষণ সেনের রাজসভা কবি জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ছিলেন। তার গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। তাহলে গীত গোবিন্দম কে রচনা করেন? কবি জয়দেব। তিনি ছিলেন একজন সাহিত্যিক। গীত গোবিন্দম কাব্যের কি বিষয় ছিল? রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষণ সেনের রাজসভা আর এক কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। এই যুগের আরও তিনজন কবি ছিলেন গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। এই পাঁচজন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিলেন। পঞ্চরত্ন কাদের বলা হতো, বা পঞ্চরত্নে পাঁচজন কবির নাম লেখো। তাহলে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের মধ্যে ছিল জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। এই পাঁচজন কবিকে একসঙ্গে বলা হতো পঞ্চরত্ন। এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক্সামে আসতে পারে। এই প্যারাটা তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে। ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাস কর্তৃক সংকলিত সদুক্তি কর্ণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। তাহলে ত্রয়োদশ শতকের শেষের দিকে শ্রীধর দাস কর্তৃক সংকলিত সদুক্তি কর্ণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। সেন যুগে ব্রাহ্মণ্যধর্মী কঠোর অনুশাসনের সঙ্গে সাহিত্যেরও যোগ ছিল। রাজা বল্লাল সেন এবং রাজা লক্ষণ সেন দুইজনেই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন। বল্লাল সেনের লেখা 4টে বইয়ের মধ্যে দানসাগর এবং অদ্ভুত সাগর বই দুটি পাওয়া গেছে। তাহলে দানসাগর এবং অদ্ভুত সাগর এই বই দুটি রচয়িতা কে ছিলেন? রাজা বল্লাল সেন। লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটা বই লিখেছিলেন। তাহলে ব্রাহ্মণ সর্বস্ব বইটি কে লিখেছিলেন? লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ। অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরো দুজন লেখক। তাহলে সেন যুগের আরো দুজন লেখক ছিলেন অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ, আর জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরো দুজন লেখক। তাহলে এই প্যারাটা তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর পরের পেজে চলে আসো। এবারে বাংলায় পাল এবং সেন শাসনকালের সংক্ষেপে তুলনা করা যেতে পারে। তাহলে 400 বছরেরও বেশি সময় স্থায়ী পাল শাসন এবং বাংলার সমাজে যেভাবে শেকড় গেড়েছিল 100 বছরের কিছু বেশি সময় স্থায়ী সেন শাসন তা পারেনি। তাহলে এবার পাল আর সেন রাজাদের শাসনকালে যদি সংক্ষেপে তুলনা করা যায়, তাহলে 400 বছরেরও বেশি সময় স্থায়ী ছিল পাল শাসন, কিন্তু 100 বছরের কিছু বেশি সময় সেন শাসন স্থায়িত্ব লাভ করতে পারেনি। তাহলে গোপাল যখন রাজা হয়েছিলেন তখন তার পেছনে জনসমর্থন ছিল। বিজয় সেন এমন কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। পাল শাসকরা যেভাবে বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেনি। শিক্ষা দীক্ষায়, ধর্মচর্চায়, শিল্পকলায় পাল যুগে অনেক এগিয়ে ছিল। তাহলে পাল যুগ বিভিন্ন দিক থেকে এগিয়ে ছিল, শিক্ষা দীক্ষায়, ধর্মচর্চায়, শিল্পকলায়, কিন্তু সেন শাসকরা কিন্তু সেটা পারেনি। পাল শাসকরা যেভাবে বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিল, সেন শাসকরা কিন্তু সেটা করতে পারেনি। এরপর দেখো ভারত ও বহির্বিশ্ব। খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতকে তাহলে বহির্বিশ্বের সঙ্গে ভারতের কেমন যোগাযোগ ছিল সেটা আমরা জানবো। খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভারতবর্ষে বহু বিচিত্র সংস্কৃতির লেনদেন এবং আবার ভারতীয় সংস্কৃতির বহু নমুনা দক্ষিণ পূর্ব এশিয়া, তিব্বত এবং চীন
প্রভৃতি অঞ্চলে পাওয়া যায়। বোঝা যায় নানা রকম সংস্কৃতির মেলামেশায় ভারতের বৈচিত্র্যময় জীবনযাপন গড়ে উঠেছিল। সেই জীবনযাপন স্থির ছিল না, প্রয়োজনে নিজেকে বদল করেছিল। ফলে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নানান বৈচিত্র্যময় স্থানীয় মানুষদের দেখতে পাবে। এই বৈচিত্র্যগুলি ভালোভাবে বুঝে সেগুলিকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভারতবর্ষের সাথে বহু বিচিত্র সংস্কৃতির লেনদেন আর সংজ্ঞা দেখা যায়। আবার এই ভারতীয় সংস্কৃতির বহু নমুনা দক্ষিণ পূর্ব এশিয়া, তিব্বত, চীন এইসব অঞ্চলেও দেখতে পাওয়া যায়। এবং নানান সংস্কৃতির মেলামেশায় বোঝা যায় যে ভারতের জীবনযাত্রা ছিল বৈচিত্র্যময়। সেই সময় জীবনযাপন স্থির ছিল না এবং তারা নিজেদেরকে বদল করেছিল প্রয়োজনের তাগিদে। এর ফলে আজও ভারতের বিভিন্ন প্রান্তে নানান বৈচিত্র্যময় স্থানীয় মানুষ দেখতে পাওয়া যায় এবং এই বৈচিত্র্যগুলি ভালোভাবে বুঝে সেগুলোকে টিকিয়ে রাখা আমাদের কর্তব্যের মধ্যে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ইসলামীয় সংস্কৃতি ভারতে আসার ফলে ভারতের জ্ঞান চর্চার লাভ হয়েছিল বেশি। দুই সংস্কৃতির মেলামেশার ছাপ পড়েছিল সমাজ, সংস্কৃতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থায়। ভাষা, পোশাক পরিচ্ছদ, খাদ্য, সঙ্গীত, চিত্রকলা প্রভৃতি থেকে প্রশাসনিক ধ্যান ধারণা ধীরে ধীরে বদলাতে থাকে। এই বোঝাপড়া একমুখী ছিল না, উভয়কেই প্রভাবিত করেছিল, কখনো কখনো সংঘাতও বেঁধেছিল। তবে অনেক দিনের মেলামেশে আস্তে আস্তে মিশে যায় দুটি ধারায়। তাহলে ইসলামীয় সংস্কৃতি ভারতে আসার ফলে ভারতের জ্ঞান চর্চা লাভ হয়েছিল। তাহলে দুটি সংস্কৃতির মেলামেশার ছাপ কিন্তু সমাজ, সংস্কৃতি আর রাষ্ট্রীয় ব্যবস্থায় দেখা গিয়েছিল। তাদের ভাষা, পোশাক পরিচ্ছদ, খাদ্য, সঙ্গীত, চিত্রকলা এইসব ধীরে ধীরে বদলাতে থাকে। ইসলামীয় সংস্কৃতি ভারতে আসার ফলে উভয়কে প্রভাবিত করেছিল এবং কখনো কখনো সংঘাতও হয়েছিল, কিন্তু অনেক দিনের মেলামেশার ফলে ধীরে ধীরে দুটি ধারাই আস্তে আস্তে মিশে যায়। এর পরের পেজে চলে আসো। দেখো দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ কে ছিলেন। দেখো ভারত এবং ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হলেন দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত অতীশের আনুমানিক 980 থেকে 1053 খ্রিস্টাব্দ জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্ষ মণিপুরের বজ্রযোগিনী গ্রামে। তাহলে দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ কে ছিলেন? বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। তার জন্ম কোথায় হয়েছিল? বঙ্গাল অঞ্চলের বিক্রমণিপুরের বজ্রযোগিনী গ্রামে। তিনি ব্রাহ্মণ মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। উদন্তপুরী বিহারে আচার্য শীলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। তিনি সম্ভবত বিক্রমশীল, উদন্তপুরী এবং সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিনি কিন্তু ব্রাহ্মণ মতবাদে বিশ্বাসী ছিলেন না, তাই জন্য তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। আর তিনি আচার্য শীলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। এছাড়া তিনি বিক্রমশীল, উদন্তপুর, সোমপুরী মহাবিহারের আচার্য এবং অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান 1040 খ্রিস্টাব্দে। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তারই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়। তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন। তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদগুলি পাওয়া যায়। তিনি তিব্বতের রাজা জ্ঞানপ্রভুর অনুরোধে দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান এবং সেখানে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন তিনি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তার চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়ে ওঠে। তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন। তার সংস্কৃত লেখাগুলি এখন পাওয়া যায় না, কিন্তু তিব্বতী ভাষার অনুবাদগুলি সেগুলো পাওয়া যায়। তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধিস্থান পবিত্র তীর্থক্ষেত্র। তাহলে তাকে কোথায় সমাধিস্থ করা হয়? তিব্বতের রাজধানী লাসার কাছে। সমগ্র বাংলা বিহারের ওপর তার গভীর প্রভাব ছিল। তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। অনেকদিন পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছেন, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। তাহলে কবি সত্যেন্দ্রনাথ দত্ত অসীম প্রতিভাধর এই আচার্য সম্পর্কে লিখেছিলেন যে বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, যে অতীশ দীপঙ্কর তো বাঙালি ছিলেন, তিনি হচ্ছে লঙ্ঘিল গিরি, গিরি মানে হচ্ছে পর্বত, তুষার সেখানে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। তিনি হচ্ছেন বাঙালি দীপঙ্কর অতীশ।
এই সময়ে ভারতীয় শিল্প, ভাষা এবং সাহিত্য চর্চা ছড়িয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায়। ভারত মহাসাগরকে কেন্দ্র করে বাণিজ্য এবং ধর্মপ্রচারের মাধ্যমে এই সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হয়েছিল। কম্বোডিয়ায় রামায়ণের ঘটনাবলী নিয়ে নৃত্যসঙ্গীত খুবই জনপ্রিয় ছিল। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে ইন্দোনেশিয়ার বোরোবুদুরের বৌদ্ধ মন্দির সম্ভবত পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র ছিল। তাহলে এই সময়ে ভারতের শিল্প, ভাষা, সাহিত্য চর্চা ছড়িয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং ভারত মহাসাগরকে কেন্দ্র করে বাণিজ্য ধর্মপ্রচারের মাধ্যমে একটা সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হয়েছিল। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে ইন্দোনেশিয়ার বোরোবুদুরের বৌদ্ধ মন্দির পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র ছিল। এই লাইনটা তোমরা মার্ক করে নেবে। তাহলে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র কোনটি ছিল? ইন্দোনেশিয়ার বোরোবুদুরের বৌদ্ধ মন্দির। 13 শতকের প্রথম ভাগে কম্বোডিয়ার আঙ্কর ভোটে বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয়। পরে এখানে বৌদ্ধরাও উপাসনা করত। এই মন্দিরের গায়ে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন গল্পগাথা খোদাই করা হয়েছে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতবর্ষের সম্পর্ক একমুখী ছিল, সেটা ভাবা উচিত নয়। পান পাতা ও অন্যান্য বেশ কিছু ফসল কিভাবে ফলাতে হয় তা এইসব প্রতিবেশী দেশগুলির থেকে ভারত শিখেছিল। এইসব দেশগুলির শিল্প, ধর্ম, লিপি এবং ভাষার ক্ষেত্রে ভারতের অনেক প্রভাব ছিল, কিন্তু সেখানকার সমাজ সংস্কৃতি তার নিজস্ব মেজাজ বজায় রেখেছিল। তার মধ্যে স্থানীয় উপাদানের সাথে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির ছোঁয়াও লেগেছিল। তাহলে 12 শতকের প্রথম ভাগে কম্বোডিয়ার আঙ্কর ভাটে বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয় এবং পরে বৌদ্ধরাও সেখানে উপাসনা করত। আর এই মন্দিরের গায়ে রামায়ণ আর মহাভারতের বিভিন্ন গল্পগাথা খোদাই করা রয়েছে। পান পাতা এবং অন্যান্য বেশ কিছু ফসল কিভাবে ফলাতে হয় এইসব প্রতিবেশী দেশগুলি থেকে ভারত শিখেছিল। এইসব দেশগুলির শিল্প, ধর্ম, লিপি, ভাষার ক্ষেত্রে ভারতের অনেক প্রভাব ছিল, কিন্তু সেখানকার সমাজ সংস্কৃতি আর তার নিজস্ব মেজাজ বজায় রেখেছিল। তার মধ্যে এই যে স্থানীয় উপাদানের সাথে ভারতের যে বৈচিত্র্যময় সংস্কৃতির ছোঁয়াও লেগেছিল। তাহলে আজকে আমি বাকি অংশটা আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর এবং সঙ্গে বইয়ের ভিতরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।